টিকলি কথা বলতে পারছে না, গলা দিয়ে শব্দ বের করে বলতেও পারছে না, আমি এই বিয়ে কিছুতেই করব না। আকস্মিক ঘটনায় সে যেন বাক প্রতিবন্ধীর ক্ষমতা লাভ করেছে, বোবা হয়ে গেছে। মুখের বুলি হারিয়ে গেছে প্রবাহমান নদীর কোনো এক তীরে। সাঁতরে হাতরে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না, কানে লেগে যাচ্ছে তালা, লকড হয়ে গেছে গলা। শুধু চারিপাশ ঘন কালো অন্ধকার। চারিপাশের নৈশত আধার থেকে আবছা আলোয় অনেকগুলো কণ্ঠস্বরে প্রতিধ্বনি হয়ে আসছে একটা কথায়, এবার তুই কি করবি টিকলি? শায়লা আক্তার অতি আদুরে কণ্ঠে বললেন, এদিকে আয় তো মা। টিকলি মায়ের দিকে হতভম্বের মতো তাকিয়ে রইল। নিষ্প্রাণ চোখ দুটোর কোল ঘেঁষে জল গড়বে গড়বে ভাব। টিকলি আর কারোর কথা শুনল না, এক ছুটে চলে গেল উপরের নিজের ঘরে। উপস্থিত সবাই অবাক হলে জামিলুর রেজা জোরপূর্বক হেসে বললেন, লজ্জা পেয়েছে। টিকলি উপরে যেতেই নিভার কল এলো। অবিরাম জলস্রোতের অধিকারী নিষ্প্রব দু চোখের চাহনিতে দেখতে লাগলো ফোনের আলো। অনুভূতিহীন কানে শুনতে লাগলো ফোন বাজার শব্দ। বার কয়েক ফোন বেজে কেটে যাওয়ার পর টেক্সট আসলো, প্লিজ টিকলি ফোন তোল, আর্জেন্ট দরকার। পরের বার ফোন আসতে টিকলি ফোন তুলল। স্তব্ধ শ্বাসে কিছু বলার জোগাড় হলো না। হ্যালো হ্যালো বলতে বলতে ক্লান্ত হয়ে নিভা আসল কথা শুরু করল। নিভার একের পর এক কথা শুনে টিকলির হৃৎপিণ্ড যেন রক্ত সরবরাহ করা বন্ধ করে দিল। চোখের সামনে দেখতে পেল অন্ধকার আগামী ভবিষ্যতের কালো ধোঁয়া। একে একে বন্ধ হয়ে যেতে দেখল সকল পথ। টিকলি কোন পথে এগোবে এবার, কোন রশি ধরে টানবে, কোন রাস্তা ধরে হাঁটলে সে নিজের গন্তব্যে পৌঁছাবে। মিনিট 10 না গড়াতেই রুহুল হক এবং আকিদা হকদের বিদায় দিয়ে ঘরে হুড়মুড় করে ঢুকলেন জামিলুর রেজা, শায়লা আক্তার এবং টায়রা। জামিলুর রেজা নিস্তব্ধ টিকলির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আর 7 দিন পর তোমার বিয়ে মা। তৎক্ষণাৎ টায়রা বিছানার ওপর হাঁটু মেরে বসে আকুতি মিনতি করে বলল, বাবা তুমি বুঝতে পারছো না কেন? রাহুল ভাইয়া কেন? দেশে কি ছেলের অভাব পড়ছে? ওকে আমি সবসময় ভাই ভাই নজরে দেখেছি, হঠাৎ করে দুলাভাইয়ে কনভার্ট হই কি করে বলো তো? টায়রা কাঁদো চোখে তাকিয়ে বলতেই শায়লা আক্তার টায়রার মাথায় গুঁতে দিয়ে বললেন, মনে হচ্ছে বিয়ে ওর না তোর হচ্ছে। উফ মা, তুমি কথা বলো না তো। তুমি হচ্ছ মেইন কালপিট, তোমারই তো ভাতিজা। তোমার বাপের বাড়ি থেকে সম্বন্ধ এসেছে, মনে মনে নিশ্চয়ই তুমি লুঙ্গি ডান্স দিচ্ছ। জামিলুর রেজা গলা পরিষ্কার করে বললেন, সম্বন্ধ আমরা দিয়েছি, আর তুমি লাফালাফি কমিয়ে করো। বড় বোনের বিয়ে হবে, নাচবে গাইবে খাবে ঘুরবে, দুলাভাই দেখবে শেষ। টায়রা যেন গুপ্তধন পেয়েছে এমন ভঙ্গিতে আস্তে আস্তে বলল, আরে বাবা আমি তো সেটাই বলছি, দুলাভাই দেখব কিভাবে? এই দুলাভাইকে তো জন্মের পর থেকে দেখছি, এর মধ্য দিয়ে দুলাভাই ফিল পাবো না। একটা ইনটেক দুলাভাই চাই। ঠাস করে একটা চর মারব, ফাজিল মে চুপ থাক। মায়ের ধমকে টায়রা মুখ ফুলিয়ে বসল। জামিলুর রেজা গম্ভীর গলায় বললেন, 7 দিন পর তোমার বিয়ে টিকলি, তৈরি হতে থাকো। বাবার কথায় অশ্রু সজল চোখে তাকে টিকলি মৃদু হাসল। জামিলুর রেজার বুকটা মোচড় দিয়ে উঠল। টিকলি হঠাৎ বাবার কাঁধে মাথা রাখল, কম্পমান কণ্ঠস্বরে বলল, আমার সাথে তুমি এটা করতে পারো না বাবা। সব জেনে শুনেও কেন আমাকে আগুনে ফেলে দিচ্ছ? জামিলুর রেজা মেয়ের মাথায় হাত রেখে বললেন, বাবা মা কখনো সন্তানদের খারাপ চায় না, তারা সবসময় সন্তানের জন্য ভালোটাই করে। আমি তোমাকে কখনো ওই বাড়িতে বিয়ে দেব না, ও বাড়িতে তুমি সুখী হতে পারবে না। চোখ মুখ শক্ত করে পাষণ্ডের ন্যায় কথাগুলো বলে জামিলুর রেজা ঘরের বাইরে পা রাখলেন। টিকলি উন্মাদের ন্যায় কেঁদে উঠল। শায়লা আক্তার মেয়েকে জড়িয়ে ধরে ভাঙা গলায় বললেন, কেন এরকম করছিস মা? ভুলে জানা ওই ছেলেকে, কি আছে ওখানে? টিকলি জবাব দিতে পারল না, বিনিময়ে খামছে ধরল মায়ের আঁচল।
উন্মত্তার ন্যায় কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেল। ক্ষিপ্ত পাগলামি সুরে বলল, আমি পারবো না মা, তাকে ভুলে যাওয়ার চেয়ে মৃত্যু শ্রেয়, বিয়েটা ভেঙে দাও মা দয়া করে। স্বচ্ছ সাদা মেঘের মাঝখানে রাজকীয়ভাবে তাপ বিকিরণ করছে সূর্যি মামা। গরমের সাথে সামঞ্জস্য রেখে প্রকৃতি শীতল বাতাস বিলাচ্ছে। হালকা বাতাসে সাদা পর্দাগুলোর মৃদু কাঁপাকাঁপি। জানালার পাশে ক্লান্ত পিপাসায় বসেছিল দ্বারকাক। নিভাকে বাড়ি পৌঁছে দিয়ে ভাইয়ের ঘরে এসে আদ্র থমথমে মুখে সেখানে তাকিয়েছিল বিছানার এক কোণায় বসে। পুরো বাড়ি নীরব নিস্তব্ধ। আদর আধশোয়া হয়ে হাতে একটা পেপারওয়েট ঘোরাতে ঘোরাতে চিন্তিত মুখে বলল, আচ্ছা আদ্র, বাবা মা কি কোনো মতে জেনে গেছে আমরা টিকলি টায়রাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম? আদ্র গোমরা মুখে জবাব দিল, না জানি। কপালে কয়েকটা ভাঁজ ফেলে আদর আবার বলল, আমরা যখন নিঝুম দ্বীপ গেলাম তখনও তো না বলে গিয়েছিলাম, এমনকি 4-5 দিন থেকেছিলাম। কই তখন তো এত রিয়্যাক্ট করেনি, অথচ এবার একদিনও থাকলাম না, তাতেই যেন বাসায় অগ্নিকাণ্ড লেগে গেল। আদ্র ঠোঁট উল্টে দিয়ে বলল, আসলেই তো চিন্তার বিষয়। তখনই আদ্রের ফোনটা বেজে উঠল। ফোন সামনে এনে রাহুলের নাম্বারটা দেখে ভুরুক মুচকে শোয়া থেকে উঠে বসল। ফোন রিসিভ করে বলল, হ্যালো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কী ব্যাপার রাহুল, কোনো সমস্যা? না ভাই। তাহলে হঠাৎ ফোন দিলে যে? বাসায় আসো। এই উপরতলা থেকে নিচতলায় ফোন দিতে হয় আবার, যখন তখন এসে পড়বে। রাহুল মাথা দুলিয়ে হেসে হালকা আওয়াজে বলল, ভাই আমার বিয়ে, আপনি আমার খুব কাছের ভাই ব্রাদার, তাই সবার প্রথম আপনাকে জানালাম। আদর হেসে বলল, বাহ ভালো, পেছন থেকে ছক্কা মেরে দিচ্ছ। তা মেয়েকে? আমার কাজিন, ফুফাতো বোন। ও, উইশ ইউ ভেরি গুড লাক। কবে বিয়ে? এই তো ভাই সামনের 15 তারিখ, আর 7 দিন পর। আপনার কিন্তু আশা চাই চাই। রাহুলের বিয়ের ডেট শুনে আদর চমকালো, চোখ মুখ শক্ত হয়ে এলো। ইচ্ছে করলো দেয়ালে কপাল ঠুকে জিজ্ঞেস করতে, ভাই আর ডেট পাস নাই? 15 তারিখে কি তোর বের হইছে? সব জায়গায় এত 15 কেন? এই 15 আমার জীবনের কাল, মন চায় সব জায়গা থেকে 15 নাম্বারটাকে বয়কট করে দেই শালা। রাহুল হ্যালো বলতে আদর সম্ভিত ফিরে এসে বলল, অবশ্যই, কেন আসবো না, কিন্তু খুব তাড়াতাড়ি ডেট ফাইনাল করে ফেললে। আমি সময় করে উঠতে পারি কিনা বুঝতে পারছি না, মাত্র 2 দিন ছুটি নিলাম। না ভাই, আসতেই হবে, কোনোভাবে ম্যানেজ করবেন। আরও কিছুক্ষণ কথা বলে আদর ফোন রেখে আদ্রের দিকে তাকিয়ে হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, রাহুলের বিয়ে 7 দিন পর? তোরা তো প্রায় সমবয়সী, কি করলি জীবনে, এখনো বিয়ে করতে পারলি না? দেখ তোর আগে বিয়ে হয়ে যাচ্ছে। আদ্র পিট করে তাকিয়ে বলল, নিজেরটা আমার উপর গছিয়ে দিচ্ছ? আমি তো তাও সমবয়সী, কিন্তু তুমি তো কম করে হলেও 2-3 বছরের বড়, তবু তো বিয়ের ফুল ফুটল না। দ্বিতীয়বার হতাশ নিঃশ্বাস ফেলে আদর বলল, বললাম তো আজ বাসায়, দেখি কি হয়, বিয়ের ফুল ফোটে কিনা। না ফুটলে একাই বিয়ে করে বউ নিয়ে একাই সেটেল হয়ে যাব। বাইরে দাঁড়িয়ে 2 ছেলের সম্পূর্ণ কথোপকথন কানে লাগলো মনোয়ারা খানের। বুকটা তার ধক করে উঠল। শীঘ্রই কিছু একটা করতে হবে। 2 ছেলেরই মতিগতি তিনি ধরতে পারছেন না। হাবভাব ভালো নয়, বড় কোনো ঝড়ের পূর্বাভাস। টিকলি যেন বাকশক্তি, বোধ, সুবুদ্ধি, শ্রবণ শক্তি সব লোপ পেয়েছে। শূন্যে এক ধ্যানে নিবিষ্ট মনে তাকিয়ে আছে। ঘরের ফ্যান চলছে ফুল স্পিডে, তবুও ঘেমে নেমে একাকার। টায়রা টিকলির কাঁধে হাত রেখে বলল, আমার মনে হয় তোর উচিত ভাইয়াকে সব বলা। টিকলি আহত দৃষ্টিতে টায়রার দিকে তাকিয়ে ভেজা গলায় বলল, একটু আগেই নিভা ফোন করেছিল। টায়রা সচেতন দৃষ্টিতে তাকালো, কি বলল? হা করে মুখভর্তি শ্বাস নিয়ে টিকলি বলল, ওনার বাড়িতে ঝামেলা হয়েছে, উনি নাকি বাড়িতে বলে দিয়েছেন আমাকে বিয়ে করতে চান, এরপর থেকে অশান্তি, ওনার বাবা মানবে না। টায়রা বিরক্তি ঠেলে কপাল চাপড়ি বলল, বালের সব ভেজাল একসাথেই লাগে। ভাইয়ার বাসায় আজকেই ঝামেলা লাগলো, আমাদের বাসায়ও আজকেই তোর বিয়ের কথা উঠল। কাহিনী কি রে? জানালার ফাঁক গলিয়ে আকাশের দিকে তাকাতেই বুক চিরে বেরিয়ে এলো কষ্টে ভরা দীর্ঘশ্বাস। অস্ফুট কণ্ঠে টিকলি বলল, এমন অবস্থায় আমি কি করে আমার বিয়ের কথা ওনাকে বলবো?
তার উপর 7 দিন পর বিয়ের ডেট। এ খবর শুনলে উনি। টিকলি জোরালো শ্বাস ফেলল। কিছুক্ষণ পর শক্ত মনোবল নিয়ে বলে উঠল, না, আগে আমি চেষ্টা করি, দেখি বিয়েটা ভাঙতে পারি কিনা, বাবা মার মন গলে কিনা, তারপর ওনাকে বলবো। ওনার একার দায়িত্ব নয়, সম্পর্কটাতে আমারও কিছু করণীয় আছে। যা ভালো মনে হয় কর, তবে মনে রাখিস হাতে কিন্তু মাত্র 7 দিন সময়। টিকলি মুখে আর কথা বলল না। প্রচণ্ড কাদার ফলে ভীষণ রকম মাথা ব্যথা করছে। মাথা কাজ করার সিস্টেমটা বোধহয় বন্ধ হয়ে গেল। টিকলি বোধহয় পাগল হয়ে যাবে। পাশ থেকে ফোনটা বেজে উঠল। দুর্বল হাতে ফোনটা কানে ধরতেই ওপাশ থেকে ক্লান্ত গলায় কেউ বলল, কি করছেন? টিকলি যেন দেহে প্রাণ ফিরে পেল। চোখ বন্ধ করে শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে তৃপ্ততা নিয়ে বলল, কিছু না। বাসায় কোনো সমস্যা হয়েছে? না, আপনার বাসায়? আদর কিছুক্ষণ থেমে হালকা গলায় উত্তর দিল, না। টিকলি নীরবে মৃদু হাসল, বলল, কোনো সমস্যা হয়নি? কেউ কিছুই বলেনি? না, আমাদের কেউ কিছু বলেনি। না, কে আর কি বলবে? টিকলি দীর্ঘশ্বাস নিল। আদরে ভুরুজোড়া কুঁচকে গেল। কথায় বলে না, চোরে চোরে মাসতে তো ভাই। চোরের মন নাকি চোর বুঝতে পারে, কিন্তু ধরতে পারে না। আদর সন্দেহ কণ্ঠে বলল, আপনার কণ্ঠটা কেমন যেন শোনাচ্ছে। এনিথিং রং টিকলি? আপনি কি কেঁদেছেন? টিকলি ঠোঁট চেপে ধরল, চোখ দিয়ে গড়ালো পানি। শব্দহীনভাবে কেঁদে উঠল। কিছু সময় অতিবাহিত হলো নীরবে। চোখ মুছে নাক টেনে ভাঙা গলায় টিকলি বলল, এমনি, শুধু চারিপাশ খুব বিরক্ত লাগছে, বুঝলেন ডাক্তার? মনে হচ্ছে আমি কোনো বিষাক্তময় পরিবেশে বাস করি। আদর স্মিত হাসল, বলল, মন মানসিকতা খারাপ থাকলে আশেপাশের সব কিছুই বিরক্তিকর ঘটনা ঘটেছে বলে মনে হয়। আর এই বিরক্তির তিক্ততা বিচ্ছিন্ন করে তোলে আমাদের আপন মানুষজনদের কাছ থেকে। বিরক্ত দূরে ঠেলে ফেলে দিন টিকলি। শক্ত হয়ে উঠে দাঁড়ান, কঠোর হন, মনোভাব এমনভাবে সৃষ্টি করুন আপনার জন্য আপনি সব, আপনার জন্য আর কেউ নেই এই পৃথিবীতে। টিকলি অস্ফুট স্বরে কেঁদে উঠল আবারও। মাথা ঝাঁকালো, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারল না। আদর জর্জরিত কণ্ঠে বলল, আপনি ঘুমান টিকলি, একটু রেস্ট নিয়ে মাথা ফ্রেশ করুন। আমার কথাগুলো বারবার ভাবুন। ঘুম থেকে ওঠার পর যা আপনি চাইছেন কিন্তু তা পাচ্ছেন না, বা বারবার আয়নার সামনে গিয়ে বলুন, যেমন আমি টিকলিকে চাই, পৃথিবী ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে ধূলিসাৎ করে হলেও আমার তাকেই চাই, একমাত্র তাকেই চাই। দেখবেন হালকা লাগবে নিজেকে। আদরের কথায় জাদু মিশ্রিত কোনো মধু ছিল। আদরের কথা শুনেই থেমে গেল টিকলির অশ্রুধারা। বলের মতো মাথায় ধপ খেতে লাগলো শুধু একটাই কথা, আমি টিকলিকে চাই। বারবার মনেতে বেজে উঠল সেই কম্পাঙ্ক উদ্দীয়মান কণ্ঠস্বর। পৃথিবী ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে ধূলিসাৎ করে হলেও আমার তাকেই চাই, একমাত্র তাকেই চাই। জাদুর মতো চট করে টিকলির ভেতরের দৃঢ় এক অদৃশ্য বল চলে এলো। আদরের মতো করে সেও আয়নার সামনে গিয়ে বারবার বলল, আমি ওনার আছি, ওনারই থাকব। পৃথিবী উল্টে যাক, ধ্বংস হয়ে যাক, এফোর ওফোর হয়ে যাক, তবু আমি ওনার। উনি আমার প্রথম জীবনেও, উনি আমার শেষ জীবনে, উনি আমার। বর্ষার গগন শরতের ন্যায় স্বচ্ছ, পেজা তুলোর ন্যায় শুভ্র মেঘের উড়ি তাতে। প্রকৃতি বিলাসছে ঠান্ডা বৃষ্টি হাওয়া। রাহুল আর নয়ন একসাথে যাচ্ছে গুলশানের বড় আভিজাতপূর্ণ, রাহুল আর নয়ন একসাথে যাচ্ছে গুলশানের বড় আভিজাতপূর্ণ রুহুল হকের বাড়িতে। রুহুল হকের করুণ আবদার বিয়েটা যেন এই বাড়ি থেকেই করা হয়, কিন্তু রাহুল কোনো মতেই রাজি নয়। রুহুল হক তখন বললেন, অন্তত আজকের জন্য এসো, দুপুরের খাবারটা খেয়ে চলে যেও। রাহুল বিয়ের আগে আর কোনো ঝামেলা চাইছে না, তাই অগত্যা তাকে যেতে হচ্ছে। সাথে একাকিত্ব দূর করতে নয়নকেও বগল দাবাই করে নিয়ে ছুটে চলেছে। রিক্সা দিয়ে যেতে যেতেই রাহুল খুব প্রফুল্লতার স্বরে বলছিল, জীবনেই প্রথম বোধহয় আমি যা চেয়েছি তা পাচ্ছি, বুঝলি নয়ন? আমার খুব খুশি লাগছে, এতটা খুশি আমি এই জীবনে কখনো হইনি। তাহলে চল, এই খুশিতে একটা দারুণ কাজ করে ফেলি।
আমিও বিয়ে করে ফেলি। রাহুল মজার ছলে নয়নের পেটে গুঁতো দিয়ে বলল, পছন্দের কেউ আছে? আছে তো, প্রথম দিনই কিল কইরে নিছে তোর শালি। চল না বন্ধু, একসাথে শুভ কাজটা সেরে ফেলি। রাহুল চোখ গরম করে তাকালো, ব্যাপক মাত্রায় রাগ দেখে বলল, শালা নজর ভালো কর, আমার কাজিনের বোন লাগে। কাজিনের বোনরে তো বিয়ে করতাছ? না, কলিজাকে বিয়ে করছি, আর টায়রা আমার কলিজার বোন। নয়ন গালে হাত দিয়ে বলল, আমি প্রথমে ভেবেছিলাম তোর আর নিভার মধ্যে গিট্টু আছে। রাহুল হাত বাড়িয়ে মাসি তারাবার ন্যায় বলল, না রে, তুই সবসময় বেশি ভাবিস। ওর আর আমার মধ্যে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু আফসোস আমার সেই খুব ভালো বন্ধুটাকে আমার এত খুশির খবরটা দিতে পারছি না। বলে নয়ন চুপ হয়ে গেল। রাহুল আবার বলল, নাম্বারটা নিয়ে রাখা উচিত ছিল বুঝলি, বড্ড বড় ভুল করে ফেলেছি। দুপুরের জবরদস্ত খাওয়া দাওয়ার পর রুহুল হক একা রাহুলকে নিজের ব্যক্তিগত লাইব্রেরি রুমে ডাকলেন। রাহুল চোখ মুখ শক্ত করে গিয়ে দাঁড়ালো। রুহুল হক চেয়ারে বসতে বললেন। নির্বাকে রাহুল চেয়ারে বসল। রুহুল হক কাশলেন, পানি খেলেন, এরপর অনেকক্ষণ সময় নিয়ে বললেন, তো কি ভাবছ? রাহুল ভুরুক মুচকে জানতে চাইল, কোন বিষয়ে? বিয়ে করছো, কিন্তু বউকে খাওয়াবে কি? বউকে রাখবে কোথায়? ব্যাচেলার বাসায় তো আর রাখতে পারবে না। রাহুল বাঁকা হেসে বুকে হাত ভাঁজ করে কথা শুনতে লাগলো। রুহুল হক গলা ছেড়ে বললেন, আমার ব্যবসায় বসো। আর কতদিন? রুহুল হককে থামিয়ে রাহুল বলল, আমার ব্যাপারে আপনার না ভাবলেও চলবে। আমার ব্যাংকে চাকরি হয়েছে, সামনের মাস থেকে জয়েনিং। আর কিছু বলবেন? রুহুল হক অবাক হয়ে বললেন, কবে হলো? পরশু খবর পেয়েছি। বাহ, একবার জানানোর প্রয়োজন মনে করলে না? কত কিছুই তো জানেন না। সবাই কি আপনাকে সব কিছু জানিয়ে করছে? এ পৃথিবীতে সব কিছু কি আপনার জানা? রুহুল হক থতমত খেয়ে স্থির হলেন। ছেলেটা বড্ড বড় হয়ে গেছে, কি সুন্দর মারপ্যাচ দিয়ে কথা বলা শিখেছে। রুহুল হকের ভাবনার মাঝেই রাহুল উঠে চলে যেতে লাগলো। দরজার বাইরে পা রাখার আগে রুহুল হক বলে উঠলেন, শোনো, আমি ইচ্ছে করে আকিদাকে বিয়ে করিনি। রাহুল পিছনে ঘুরে তাকে মৃদু হেসে বলল, যেভাবেই হোক করেছেন তো। আমার মায়ের মৃত্যুর 40 দিন হওয়ার আগেই এই মহিলাকে বিয়ে করে এনেছেন। দিনটা আজও আমার চোখের সামনে ভাসে। রুহুল হক ভাবলেশীন গলায় বললেন, তবুও তোমার জানা দরকার। বিয়ে করছো, এখন বড় হয়েছ, সব কিছু জানার দরকার আছে তোমার। রাহুল পকেটে হাত দিয়ে দাঁড়ালো। হঠাৎ আজই কেন মনে হলো আমার সব কিছু জানা দরকার? জানি না, তবে কতকাল আর মনে মিথ্যে গল্প পুষে রাখবো? সত্যিটা জানার দরকার না তোমার? রাহুল বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, বলুন। রুহুল হক হতাশ নিঃশ্বাস ফেললেন। শূন্যে তাকে করুণ গলায় বললেন, তুমি তো জানো তোমার মায়ের দুকুলের কেউ নেই, শুধু ছিল এক হতদরিদ্র খালা। সেই খালাও আমাদের বিয়ের পরপরই ইন্তেকাল করেন, শুধু রইল খালু। তোমার মায়ের আপনজন বলতে ছিল সেই খালুই। আকিদা ছিল তোমার মায়ের সেই খালাতো বোন। রাহুলের চোখ ছানা বড় হয়ে গেল। এই কথা তো অজানা ছিল। সে অবিশ্বাস্য গলায় বলল, তাই নাকি? সত্যি? তোমার মায়ের মৃত্যুর পর তোমার মায়ের গ্রামে গিয়েছিলাম গরিব দুঃখীদের খাওয়াতে, মনে আছে তোমার? সেইখানেই ঘটল বিপত্তি। সেই দিন রাতে ঝুম বৃষ্টি ছিল, প্রবল বর্ষণ মাথায় নিয়ে আমি রাতে পৌঁছালাম তোমার মায়ের খালার বাড়ি। তোমার মায়ের খালার বিয়ে হয়েছিল পাশাপাশি বাড়িতে, সেই সূত্রে একই গ্রামে থাকা। আমি যখন ওই বাড়িতে পৌঁছালাম, দেখলাম চারিপাশে কান্নার রোল, বাড়ি হালকা পাতলা সাজানো, 5-6 জন মানুষ। সেদিন নাকি আকিদার বিয়ে ছিল। আমি আশ্চর্য হয়ে গেলাম, তোমার মা মারা গেছে কিছুদিন হয়েছে, এই অবস্থায় বিয়ে কিভাবে করতে পারে? পরে শুনলাম আকিদার বাবার টাকার অভাব, মেয়ের ভরণ পোষণ চালানোর মতো ক্ষমতা নেই তার। মেয়ে বিয়ে দিবে, কিন্তু বরপক্ষের যৌতুক মেটাতে পারেনি বলে বর বিয়ের আসর ছেড়ে চলে গিয়েছে। আমাকে দেখে আকিদা ঘরে দরজা বন্ধ করে ফাঁস দিতে গেল। আমি তড়িঘড়ি করে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখি গলায় ওড়না পেঁচিয়েছে। আমি আকিদাকে বাঁচালাম। হতভাগা আমি তখনও জানতাম না এসব ছিল সাজানো নাটক।
আকিদাকে বাঁচানোর পর আকিদার বাবা কান্নাকাটি শুরু করে দিল তার মেয়েকে বিয়ে করার জন্য। আমি অবাক হয়ে গেলাম, আমি কোনো মতেই বিয়ে করব না। তখন পাশ থেকে সেই 4-5টা লোক বলে উঠল, বিয়ে করতে হবে, কুমারী মেয়ের গায়ে হাত দিচ্ছেন আবার বিয়ে করবেন না। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি তো আকিদাকে বাঁচাতেই কোলে করে নামিয়েছি। ওরা কোনো কথাই শুনল না, তিলকে তাল বানাতে উঠে পড়ে লাগলো। বলল 5 গ্রাম এক করবে, আমাকে জেলে পাঠাবে। আমার ভয় লাগলো, চোখের সামনে ভেসে উঠল তোমার মুখটা। আমি জেলে গেলে তোমার কি হবে, তোমার ভবিষ্যতের কি হবে? তুমি তখনও তোমার মায়ের মৃত্যুর ঘর কাটিয়ে উঠতে পারোনি। এমন অবস্থায় আমার কিছু হয়ে গেলে তোমাকে কে দেখবে? ওদের চেঁচামেচিতে আশেপাশে আরও কিছু লোকজন জড়ো হলো। ব্যাপারটা অনেক জটিল হয়ে গেল। 2জন লোক আমাকে 2টো ঘুষি পর্যন্ত মেরে দিল। আকিদা প্রথম থেকে খুব ভালো মেয়ে ছিল, তোমাকেও খুব আদর করত। আমি ভাবলাম আকিদাকে বিয়ে করলে তোমার খেদমত করার মানুষ হবে। শেষে না পেরে আমাকে বাধ্য হয়ে বিয়ে করতে হলো। কিন্তু কে জানতো ভালো মানুষের আড়ালে যে 2টো বাপ বেটি এত বড় ছক কষে রেখেছিল। আমি পরে বুঝতে পেরেছিলাম ওরা কোনো দিন তোমার মায়ের ভালো চায়নি। তোমার মায়ের ভালো ওরা সহ্য করতে পারতো না। ওদের ইচ্ছা ছিল প্রথমে আকিদার সাথে আমার বিয়ে দেওয়ার। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে বিয়েটি করিনি। পুরো কাহিনী শুনে রাহুল ব্যঙ্গাত্মক হেসে বলল, এই গল্পগুলো যে বানোয়াট নয় তার কি প্রমাণ? রুহুল হক দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বিশ্বাস করা বা না করা তোমার ব্যাপার, তবে আজ বলতে দ্বিধা নেই, আমি তোমার মাকে এখন অবধি ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। রাহুল অবাক হলো। ভীষণ মাত্রায় অবাকতার সাথে সহসা মনটা হালকা হলো। হঠাৎই সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটাকে বাবা বলে সম্বোধন করতে ইচ্ছে করলো, কিন্তু কড়া হয়ে উঠল না। কিছু একটা চেপে ধরলো, যার কারণে গলা দিয়ে শব্দ বেরোলো না। ও তাড়াতাড়ি নয়নকে নিয়ে চলে গেল। জামিলুর রেজাকে সারাদিন বুঝিয়ে লাভ হলো না। তারা বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে। ক্লান্ত হয়ে বিছানায় বসে পড়ল টিকলি। তখন প্রায় শেষ হয়ে যাওয়া অপরাহ্ন। আকাশের দূর সীমানায় ভেসে উঠেছে হলুদ দাগ, জোরালো বাতাস। টিকলি নিষ্ক্রিয় চোখে টায়রার দিকে তাকে বলল, কি করব? মা বাবা তো কোনো মতেই মানতে চাইছে না। ভারী নিঃশ্বাস ফেলে টায়রা বলল, জানি না, 7 দিন থেকে আজ 1 দিন চলে গেল, হাতে সময় আছে মাত্র 8-6 দিন। কাল পরশু বোধহয় বিয়ের কেনাকাটাও শুরু হয়ে যাবে। আমি চোখের সামনে অন্ধকার দেখছি টায়রা। আমার বাইরে বের হওয়া একদম বন্ধ। আমি ওনার সাথেও দেখা করতে পারছি না। এসব কথা ফোনে বলা সম্ভব না। টায়রা চিন্তিত মুখে বলল, আরেকটু চেষ্টা কর, কালকে পর্যন্ত দেখ। যদি কোনো কাজই না হয় তবে ফোনে ভাইয়াকে সব বলে দিতে হবে। এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। সব শুনে ভাইয়া কি রিয়াকশন দিবে তা বুঝতে পারছি না। টিকলি হতাশে নিরাশ মুখে বসে থাকলো। কিছুক্ষণ পর মাথা উঁচিয়ে বলল, নিভাকে একটা ফোন দেব? ওকে তো কিছুই জানানো হয়নি, দেখি ও যদি কোনো সাজেশন দিতে পারে। টায়রা মাথা দুলালো। টিকলি কল লাগালো নিভার নাম্বারে। 2বার রিং হতে ওপাশ থেকে বলা হলো, কিরে কি খবর? ভালো না। নিভা ভুরুকুসকে বলল, ভালো না মানে কি হয়েছে? টিকলির থেকে টায়রা খপ করে ফোনটা নিয়ে বলল, টিকলির বিয়ে ঠিক করেছে বাবা মা, আর 6 দিন পরেই বিয়ে। নিভা হতবাক হয়ে গেল। বিবেক বুদ্ধি লোপ পেয়েছে এহেন ধারায় অসহযোগ গলায় বলল, কি মজা করতেছস? হঠাৎ বিয়ে? বিয়ে কেন? তাও তো তাড়াতাড়ি, পাত্রকে? টায়রা চুপ থেকে সময় নিয়ে বলল, রাহুল ভাইয়া এখন তাড়াতাড়ি বিয়ে ভাঙার প্ল্যান দেয়। বাইরে তখন ঝড়ো হাওয়া, বাতাসের উদ্বেগে হেলে পড়ছে গাছ, ঝরছে পাতা, উড়ছে ধুলোকণা। নিভার কানে বজ্রপাতের মতো ঠেকল কথাটা। স্তব্ধ হাত ঢিল হয়ে কান থেকে ফোন পড়ে গেল সাদা মেঝেতে। তড়িৎ অনুপ্রভায় ঝলসে যাচ্ছে হৃদয়, দানবের ন্যায় ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে বুক। নিভা কথা হারিয়ে ফেলল। এহেন ঘটনার আচম্বিতে সে নির্বাক হয়ে শরীর ছেড়ে বিছানায় বসে পড়ল। মনটা রক্তাক্ত হচ্ছে, উত্তাপ হচ্ছে, জ্বলন্ত বহিশিখায় পুড়ছে। নিভার পাগল পাগল লাগছে নিজেকে। উদ্যমী হয়ে এই কণ্টকিত পৃথিবীকে পুড়িয়ে ছারখার করে দেওয়ার অদম্য ইচ্ছে প্রকাশ করছে মস্তিষ্ক। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে সে। রাগে দুঃখে কষ্টে সে কাঁদতে পারছে না। ভেতর থেকে নিঃশ্বাসের একটা ফুসফুস শব্দ বেরিয়ে আসছে। নিভার পেছনে সে দাঁড়ালো নিভার মা
আমিনা বেগম। নিভা তখন উদ্ভ্রান্তের মতো বিছানা খামছে ধরেছিল, জোরে জোরে শ্বাস নিচ্ছিল। আমিনা বেগম ব্যস্ত কণ্ঠে বললেন, কি হয়েছে মা? নিভার থেকে উত্তর ভেসে এলো না। তিনি আর ঘাটালেন না, বললেন, রেডি হ মা, তোর খালামণি তোকে ডেকে পাঠিয়েছে। কিসের জরুরি আলাপ আছে নাকি? নিভা চকিতে মায়ের দিকে তাকালো, উন্মাদের মতো বলল, আদর ভাইয়াদের বাসায়? হ্যাঁ। নিভা বিড়বিড় করে বলল, খালামণির বাসায় যাব। খালামণির বাসায় আমার যেতে হবে। টিকলির সাথে ওনার বিয়ে হতে পারে না। ওনার সাথে টিকলি কেন, কিভাবে সম্ভব? দিনের আলো আধারের গহ্বরে হারিয়ে যাওয়া আগাম বার্তা, সন্ধে নামার অপেক্ষা। শেষ আকাশে রক্তিম লালাভা, আনন্দে বেকুল নিঃশ্বাসের সাথে উত্তলতার ভারী হাওয়া। ওই তো দূরে দেখা যাচ্ছে সন্ধ্যা তারা। রাহুল স্মিত হাসল। ছাদের দরজায় শব্দ হলো। চমকে ঘাড় ঘুরিয়ে তাকাতেই নিভাকে দেখা গেল। রাহুল অবাক হলো, অভিনবত্ব চোখে তাকে থেকে অবিশ্বাস্য গলে জিজ্ঞেস করলো, আপনি? রাহুল চোখ কঁচলালো, আবার তাকে নিভাকে আবিষ্কার করে হেসে আশ্চর্য হয়ে বলল, হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ! কালই তো গেলেন, কই বলে যাননি তো আজ আসবেন? নিভা কথা বলছে না, অনর্গল ঘেমে চলেছে। সে মুখ হাতড়ে ঘাম মুছল, শরীর ঠকঠক করে কাঁপছে। কথা বলতে গিয়ে দেখা গেল তার কণ্ঠনালীও ব্যাপক মাত্রায় কাঁপছে। নিভা প্রসন্ন দৃষ্টিতে তাকালো। এই দৃষ্টিতে একটু হতাশা, কিছুটা দিশেহারা, সাথে অনেকটা অসহায়তা। নিভা এলোমেলো পায়ে রাহুলের দিকে এগিয়ে গেল। সে টলছে যেন এক্ষুনি পড়ে যাবে। রাহুলের কাছে গিয়ে নিভা টলমলো চোখে তাকালো। বলহীন শরীরে পড়ে যেতে নিলেই রাহুলের কলার খামছে ধরল। রাহুল নিভাকে ধরে উদ্বিগ্ন স্বরে বলল, কি হয়েছে আপনার নিভা? শরীর খারাপ? কথা বলুন। নব্য প্রস্ফুটিত ফুলের ন্যায় নিভা আরক্ত নয়নে সহযোগে তাকালো। রাহুল ভুরু কুঁচকে চাইল। নিভা চোখের পানি ছেড়ে দিয়ে ভাঙা গলায় দৈবাত বলে উঠল, আমি আপনাকে ভালোবাসি, বিয়ে করবেন না, দয়া করে বিয়েটা ভেঙে দিন। রাহুলের কানে বিনোদ অদ্ভুত লাগলো কথাটা। সে বজ্রহত হলো, তাজ্জব বনে গেল। বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতেই তার মনে হলো সে ভুল শুনেছে কথাটা, কিংবা সামনে দাঁড়িয়ে থাকা এই মানবী তার খুব ভালো বন্ধু নিভা নয়। সে অন্য কোনো অসুস্থ মানবী বা অশরীরী আত্মা, যা রাহুলকে ভয় পাওয়া এবং চমকে দেওয়ার অপরিসীম ক্ষমতা রাখে। রাহুল নিভার গালে হালকা থাপড়ে বলল, গেট আপ, আপনি কি ঘুমিয়ে আছেন? কি বলছেন এসব নিভা? নিভা রাহুলের দিকে তাকে ঠোঁট ভেঙে কেঁদে দিল। প্রচণ্ডভাবে কামকোত্তর হয়ে রাহুলের কলার আরো শক্ত করে চেপে ধরে উচ্চস্বরে বলল, কেন বুঝতে পারছেন না? আমি আপনাকে ভালোবাসি, বোঝার চেষ্টা করুন। কেন বুঝতে চাইছেন না? রাহুলের বুকে মাথা ঠেকালো নিভা। ছন্নছাড়া কান্নায় মজে উঠল। রাহুলের চোখ মুখ শক্ত হয়ে এলো। কলার থেকে নিভার হাত ছাড়িয়ে নিল আক্রোশে। রোষ আগুন চোখে তাকে শান্ত গলায় বলল, আমি বিস্মিত, এটা আমি আপনার থেকে আশা করিনি। বন্ধু নামে এত বড় সুযোগ নিলেন, সব জেনে শুনে আপনি। রাহুল আটকে গেল। প্রচণ্ড রাগে কথা বলতে পারা যাচ্ছে না। চলে গেল সে তীব্র উষ্মা রাগ দেখিয়ে। জোরে জোরে শব্দ তুলল তার পদধ্বনি। নিভা ভেজা নয়নে তাকে থাকতে থাকতেই ছাদে বসে পড়ল। এখন তাকে দেখাচ্ছে যন্ত্র মানবের মতো। ভঙ্গ হৃদয়ে যেই নারী বসে আছে নিথর দেহে, নিষ্প্রাণ চোখ দুটো দিয়ে গড়াচ্ছে না পানি, মুখে ফুটছে না কোনো বুলি, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে অজানা পথের বাঁকে। নৈরাশ্য তার দু চোখ, স্ফূর্তি শূন্য ভালোবাসার ঘোড়া, হতোদ্দাম এক বুক আশা, মর্মপীড়িত প্রেমিক মন। ছাদের পাটাতনে বসে থাকতে থাকতে সন্ধ্যা পেরিয়ে রজনীর আগমন ঘটল। নিশান্ত নিশিবেলার ঝিঝি পোকাদের কোলাহল, বাতাসের গুঞ্জন, বাদুর পেঁচাদের ডানা ঝাপটানো। নিভা আস্তে করে উঠে দাঁড়ালো। টলমলে পায়ে ঘরে যেতেই বসার ঘর থেকে ডাক পড়ল। নিভা ভালো করে চোখ মুছল, মুখটা যথাসম্ভব স্বাভাবিক করে বাসায় চলে গেল। নিভাকে দেখে আর্দ্র চোখ মুখ শক্ত করে উপরে চলে গেল। চোখে তার ভীষণ রাগ। নিভা প্রশ্নবোধক চোখে মায়ের দিকে তাকাতে মায়ের থেকে শুনতে পেল, তার আর আদ্রের বিয়ে।
ঘরোয়াভাবে বিয়ে হবে এবং আগামী শুক্রবার তাদের বিয়ের দিন ঠিক করা হয়েছে। নিভা স্তব্ধ হয়ে গেল, পায়ের নিচ থেকে মাটি সরে গেল, গোটা আকাশটাই এক নিমিষে ভেঙে পড়ল মাথার ওপর। অবিশ্বাস্য চোখে বলল, কি? আমিনা বেগম এবং মনোয়ারা খান ভীষণ খুশি দেখাচ্ছে। মনোয়ারা খান উঠে এসে নিভার থুতনি ধরে চুমুখে বললেন, আমার অনেক দিনের স্বাদ ছিল তোকে এই বাড়ির বউ করব। নিভা কোনো কথা খুঁজে পেল না, ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে থাকলো প্রাণপ্রিয় খালার দিকে। এসব কিছুই তার কাছে অপার্থিব ঠেকছে, যেন এসব ঘটনা মিথ্যে, কাল্পনিক, স্বপ্ন বই আর কিছুই না। একটু পরেই এই ভয়ঙ্কর স্বপ্ন ভেঙে যাবে, সব কিছু আবার আগের মতোই নিজ গতিতে চলতে থাকবে। একটার পর একটা ভয়ঙ্কর সারপ্রাইজকে আজ যে শুধু নিভার জন্য অপেক্ষা করছিল, না এসব হয় না, কোনো মতেই হয় না, অবাস্তব, অসম্ভব। আদর আদ্রকে নিজের ভাই ব্যতীত অন্য কোনো নজরে সে কোনোদিন তাকায়নি, কিভাবে সম্ভব? আদরের সাথে সে আসসালামু আলাইকুম। গল্পের এ পর্যায়ে এসে কি মনে হয়, কার সাথে কার বিয়ে হওয়া উচিত? কমেন্টে লিখুন এবং কেন হওয়া উচিত তাও লিখুন, আমি জবাব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।